মানুষকে যেভাবে জিম্মি করে রেখেছে স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার দোসররা, তো সেই জায়গা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজছিল 7 তারিখের নির্বাচনের পরে, যে কিভাবে এই স্বৈরাচারের হাত থেকে আমরা রক্ষা পাবো। আমি তো আপনার সাথে সম্পূর্ণ একমত। এই আন্দোলনটা 100% পরিকল্পিতভাবে হয়েছে। কেন পরিকল্পিতভাবে হয়েছে? এই আন্দোলন শুধু এই 1 মাসের আন্দোলন না, তো তার পেছনের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে যারা আছে এই আন্দোলনের সাথে, তো তারাই আছে, তারাই নেতৃত্ব দিয়েছে। সেটাও আপনার অবশ্যই আলোচনার বিষয়, যেহেতু তারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করবে। সুতরাং বাংলাদেশের মানুষ যখন বিপদে ছিল, এই জুলাই আগস্টে যখন গণহত্যা সংগঠিত হয়েছিল, তখন কোন রাজনৈতিক দলের কি ভূমিকা, সেটা অবশ্যই আলোচনার মধ্যে আসবে এবং ইতিহাসের সাথে আসবে। না শোতে এসেছি তখন আমি ক্লিয়ার করছি যে এই আন্দোলন হচ্ছে একটা গণ অভ্যুত্থান, একটা গণ বিপ্লব। আন্দোলনের নেপথ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু তখন কিন্তু আমরা এইভাবে ডক্টর ইউনূসকে স্টেজে উঠে এভাবে রেকগনাইজ করতে দেখিনি, যেভাবে উনি মাহফুজ আলমকে করেছে। তার আগ পর্যন্ত আপনি বলেছেন যে এই আন্দোলনটা আমাদের আন্দোলন, জনগণের আন্দোলন ছিল এবং সব দলের অংশগ্রহণের আন্দোলন ছিল। কিন্তু উনি যখন স্পেশালি উনি বললেন আরেকজনকে মাস্টার মাইন্ড, তখনই প্রশ্নটা দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি আপনাকে ক্লিয়ার করছি যে এই আন্দোলনটা একক কোনো ব্যক্তি কিংবা একক কোনো দলের নেতৃত্ব হয় নাই। দ্যাট ইজ দ্য ক্লিয়ার মেসেজ। এটা হচ্ছে একটা মাস মুভমেন্ট এবং গণ আন্দোলন। এটা গণ আন্দোলনটা কিভাবে হয়েছে দেখেন, আমরা যখন স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা, কোটা না মেধা, আমাদের এই স্লোগানকে আমরা কিন্তু এই স্লোগান দিয়ে গেছি এবং আমরা কোটার সমস্যার সমাধান করতে যাচ্ছি। যখন আমাদের উপর নির্বিচারে গুলি করা হচ্ছে, এই আন্দোলনকে দমানোর জন্য যখন গুলি করে হত্যা করা হচ্ছে, তখন আন্দোলনটা এক দফার আন্দোলন চলে গেছে। এটা একদম স্পষ্ট বার্তা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে অর্থাৎ মাঠের আন্দোলনটাকেই এক দফার দিকে নিয়ে গেছে। এটা আপনি ধরেন প্রশাসনের এবং আওয়ামী স্বৈরাচারের যেই তাদের যেই মনোভাব দেশের ছাত্র এবং জনতার প্রতি, এবং তাদের দোসরদের, অর্থাৎ গত 15 বছর আওয়ামী লীগকে পুনর্বাসনে যারা সহযোগিতা করেছে, সেই রাজনৈতিক দলগুলো এবং আওয়ামী লীগ এই গণহত্যার সম্পূর্ণ দায় নেবে এবং আমরা সেই দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অলরেডি আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে যারা আওয়ামী লীগের সাথে ছিল এবং যারা আওয়ামী লীগের দোসর, তো সেই জায়গায় এই গণহত্যার দায় এককভাবে আওয়ামী লীগ না, আওয়ামী লীগকে যারা ফ্যাসিস্ট হতে সহযোগিতা করছে, স্বৈরাচার হতে যারা সহযোগিতা করছে, পরপর 3টা জাতীয় নির্বাচনে যারা আওয়ামী লীগের সাথে ছিল, তো এই জায়গাগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ কেন আজকে এত স্বৈরাচার হয়েছে, এত ফ্যাসিস্ট হয়েছে, কাদের সহায়তায়, তো তাদেরকেও এই গণহত্যার দায়ভার নিতে হবে। এবং এই আন্দোলনটা কেন হয়েছে আপনি দেখেন, বাংলাদেশের মানুষ যখন পরপর 3টা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই, ফার্স্টার ফল এটা। দ্বিতীয় বাংলাদেশে এত পরিমাণ বৈষম্য করা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়। অর্থাৎ আপনি যদি ধরেন গ্রামের চৌকিদার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রথমে এক দলীয়করণ করা হয়েছে, তারপরে আপনার এক ব্যক্তি নির্দেশে একদম চৌকিদার থেকে সচিব আপ টু বটম। তো এই যে বাংলাদেশের গণতন্ত্রের মোড়কে এসে স্বৈরাচারী ফ্যাসিস্ট কায়দায় এই দেশের মানুষকে যেভাবে জিম্মি করে রেখেছে স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার দোসররা, তো সেই জায়গা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজছিল 7 তারিখের নির্বাচনের পরে, যে কিভাবে এই স্বৈরাচারের হাত থেকে আমরা রক্ষা পাবো। তো সেই জায়গায় এই প্ল্যাটফর্মকে মানুষ বেছে নিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। প্রথমে ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। এটা একদম স্পষ্ট বার্তা। এই আন্দোলনে মানুষ স্বেচ্ছায় নেমেছে। যখন মানুষ দেখেছে নিরপরাধ এই সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ এবং র্যাব গুলি করছে, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, তখন সাধারণ মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই এবং সাধারণ মানুষের চাওয়া অনুযায়ী আমরা এই আন্দোলনকে ডে বাই ডে ইনক্রিজিং করেছি। অর্থাৎ ছাত্ররা, সাধারণ মানুষ যা চেয়েছে এই আন্দোলনে তাই হয়েছে। সাধারণ মানুষ বলেছে কালকে হরতাল দাও, কালকে হরতাল হচ্ছে। সাধারণ মানুষ বলেছে কালকে রোডম্যাপ হচ্ছে এটা, লং মার্চ টু ঢাকা, আমরা 7 তারিখের সেটাকে আমরা দেখেন 4 তারিখে নিয়ে আসছি, 6 তারিখের যে আমাদের যে কর্মসূচি ছিল সেটাকে। এই জায়গাগুলো একদম স্পষ্ট। আমি যদি আপনাকে বলি, সাধারণ মানুষ তো পরিকল্পনা দেয়নি, এবং এই পরিকল্পনা অনেক আগে থেকে, যেটা উনিও বলেছেন যে পরিকল্পনা অনেক আগে থেকে গোছানো একটা আন্দোলন ছিল। এবং এই পরিকল্পনার কথা আমরা আপনাদের অনেক সমন্বয়কের কাছেও শুনি যে পরিকল্পনাটা অনেক আগে থেকে হয়েছে এবং পরিকল্পিতভাবে আন্দোলনটা হয়েছে। সেই মোতাবেক আমি তো আপনার সাথে সম্পূর্ণ একমত। এই আন্দোলনটা 100% পরিকল্পিতভাবে হয়েছে। কেন পরিকল্পিতভাবে হয়েছে? এই আন্দোলন শুধু এই 1 মাসের আন্দোলন না, তো তার পেছনের যে ইতিহাস,
সেই ইতিহাসের সাথে যারা আছে এই আন্দোলনের সাথে তো তারাই আছে, তারাই নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ যারা গত 15 বছর বৈষম্যের শিকার হয়েছে, যে রাজনৈতিক দলগুলো, যে ছাত্র সংগঠনগুলো, যে ব্যক্তি, যে সুশীল সমাজ, আপনার যে সাংবাদিক, তারা প্রত্যেকেই আন্দোলনে সহযোগিতা করেছে এবং এই আন্দোলনটা 100% পরিকল্পিত। আমরা প্ল্যাটফর্ম খুঁজছি, আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই স্বৈরাচার খুনি হাসিনার পতন চেয়েছি, সেটা হয় নাই। আমরা 28শে অক্টোবর দেখেছি, আমরা তার আগের যে আন্দোলনগুলো 2014 সালে বিএনপির জামাতের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেটা দেখেছি। তো প্রত্যেকটা সময় মানুষ উৎপেতে ছিল যে স্বৈরাচার খুনি হাসিনার কাছ থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পাবে। তো শেষমেশ এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মানে আপনার যে স্বৈরাচার যেভাবে সারা দেশকে দখল করেছে, সে বাংলাদেশের মানুষ দখল মুক্ত হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এটাকে আপনি একটা স্বাধীনতা যুদ্ধ বলতে পারেন। আমি যদি ভুল না বলি, 1990 সালের স্বৈরাচার ফ্যাসিস্টের যেই আন্দোলন ছিল 90-এর গণ অভ্যুত্থান, সেই আন্দোলনে কয়জন শহীদ হয়েছিল? 3 জন। 52-র ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল টোটাল 13 জন সারা দেশে। তো এই আন্দোলনে শহীদ হয়েছে কয়জন? সরকারি লিস্ট হচ্ছে 814। আমি বলবো যে 2000-এর উপরে শহীদ হয়েছে। সাধারণ ছাত্র এবং জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এটা তো আপনি একটা ছোটখাটো একটা আন্দোলন বললে হবে না, এটা হচ্ছে একটা যুদ্ধ। দ্বিতীয় প্রজন্মের 24-এর এটা হচ্ছে ছাত্র এবং তরুণদের জনতার মুক্তিযোদ্ধা। আজকে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণে সেটাই তুলে ধরেছেন এবং যার সাথে তিনি দেখা হচ্ছেন বাংলাদেশের মানুষের সাহসী প্রশংসা করছেন যে এদেশের ছাত্র এবং তরুণদের, এদেশের সাধারণ মানুষের প্রশংসায় আজকে বিশ্ব মিডিয়া পঞ্চমুখ। যে বিশ্বে এরকম বাংলাদেশ তো আমরা দেখি নাই। কি হয়েছে বাংলাদেশে? একদিকে নিরপরাধ মানুষ, অন্যদিকে তারই দেশের বাহিনী অস্ত্র নিয়ে তাদের উপর নির্বিচারে পাখির মতো গুলি করছে। এই যে জায়গাগুলো আমরা দেখেছি, আন্দোলন চলাকালীন অবস্থায় কোন রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল সেটাও আপনার অবশ্যই আলোচনার বিষয়। যেহেতু তারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করবে, সুতরাং বাংলাদেশের মানুষ যখন বিপদে ছিল, এই জুলাই আগস্টে যখন গণহত্যা সংগঠিত হয়েছিল, তখন কোন রাজনৈতিক দলের কি ভূমিকা সেটা অবশ্যই আলোচনার মধ্যে আসবে এবং ইতিহাসের সাথে আসবে। তখন মানুষ আরো জানতে পারবে যখন ইতিহাস লেখা হবে। তো এটা জামাত শিবিরের কোনো আন্দোলন ছিল না, আপনি যেটা বুঝাতে যাচ্ছেন? বাংলাদেশে 2টা বিরোধী দলীয় গণতান্ত্রিক সর্ববৃহৎ রাজনৈতিক দল ছিল, জামাতে ইসলাম এবং বিএনপি। তাদের 2টা দলেরই এই আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে তারা যে ভূমিকা পালন করেছে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা নিশ্চয়ই প্রশংসার যোগ্য। এটা আমি তো আন্দোলনের শুরু থেকে 5ই আগস্ট আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল, আমার বাসা হচ্ছে আজিমপুরে। আমি সেখান থেকে একটা রিক্সায় করে যাচ্ছিলাম, তখন পলাশী মোড়ে সেনাবাহিনীর ব্যারিকেড ছিল, কিন্তু তারা ব্যারিকেড দিয়ে গুলি তাক করে, অস্ত্র তাক করে এভাবে বসেছিল। আমি রিক্সা নিয়ে মাস্ক পরে, তখন আমি ঢাকা মেডিকেলের এই শহীদ মিনারে আমরা দাঁড়াতে পারি নাই, আমি গেছি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে, আমরা অবস্থান নিয়েছি, আমাদের সহযোদ্ধাদেরকে সেখানে আসার জন্য বলছি। সেই দিন সকালে 11:30টার সময় ঢাকা মেডিকেলের ভেতরে ঢুকে পুলিশ গুলি করেছে, বোম্পিং করেছে। একটা স্বাধীন দেশের মেডিকেলও নিরাপদ ছিল না এই আন্দোলনে। তো সেটা তো আমরা তখন বিজয় মিছিল নিয়ে এই শহীদ মিনার থেকে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে জায়গাগুলো তো আপনার মানে একদম স্পষ্ট ছিল যে আন্দোলনে কার কি ভূমিকা ছিল, সেটা দিবালোকের মতো স্পষ্ট। যদিও আন্দোলন চলাকালীন সময় আগস্টের প্রথম থেকে সরকার নেট বন্ধ করে দিয়েছে, কিন্তু প্রত্যেকে তার পার্সোনাল মোবাইলে ভিডিওগুলো ধারণ করেছে এবং সেগুলো আস্তে আস্তে ভাইরাল হচ্ছে। সবাই আইডেন্টিটি পরিচয় পাওয়া যাচ্ছে কার কি ভূমিকা ছিল, মানে এটা লুকোচুরির কিছু না, একদম স্পষ্ট। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, আমার সবার সাথেই মানে পরিচিত এই আন্দোলনে বিরোধী দলীয় যারা ছিল, ছাত্র সংগঠন বলেন আর রাজনৈতিক দল বলেন, তো আমি বলছি যে জামাতে ইসলাম এবং বিএনপির অগ্রণী ভূমিকা ছিল এবং প্রশংসার যোগ্য ভূমিকা ছিল। তারা তাদের ব্যানারে আসে নাই, কিন্তু তারা এই আন্দোলনটা অর্গানাইজ করেছে সারা দেশে, তাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে মাঠে থাকার জন্য। এবং এই বড় রাজনৈতিক দল দুটো যদি না থাকতো ছাত্র এবং জনতার পাশে, 5 তারিখে এই আন্দোলন কখনো সফলতা লাভ করতো না। এটা একদম স্পষ্ট মেসেজ। শেষ করবেন। অসংখ্য ধন্যবাদ।